স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। জাসদ নেতা আসম আব্দুর রবের বাড়িতে এক বৈঠকে পুলিশে বাধার অভিযোগ পাওয়া গেছে। প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। ঘরোয়া বা রাজনৈতিক বৈঠকে বাধা দেয় কতটা যৌক্তিক, এসব নিয়ে আজকের আলোচনা রাজনীতির ঘরে পুলিশ। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদাত হোসাইন, আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জনাব ইকবাল সামাদ চৌধুরীও আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। আমি জনাব খালেকুজ্জামান, কমরেড খালেকুজ্জামান, আপনার কাছে জানতে চাইবো যে বৃহস্পতিবার রাতে জাসদ নেতা আসম রবের বাড়িতে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকটিতে আপনারা কেন গিয়েছিলেন? আমরা দু তিনটি ভাষ্য পাচ্ছি। একটি ভাষ্য হচ্ছে যে আপনারা রাতের খাবার খেতে গিয়েছিলেন, একটি ভাষ্য পাচ্ছি যে আপনারা একটি রাজনৈতিক আলোচনা, একটি মোর্চা গঠনের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। আরেকটি খবর হচ্ছে যে সেখানে আপনারা গিয়েছিলেন আরো কিভাবে অন্য মতের দলগুলিকে একীভূত করে একটি দল করা যায়, শুধু বাম সংগঠনই না, অন্য সব সেই রকম কোনো কিছু আপনারা করতে গিয়েছিলেন কিনা? কি হয়েছিল সেখানে? পুলিশ এসে আপনাদের কি বলেছিল আমাদের যদি একটু আবার বলেন। রাজনৈতিক নেতারা সে খাওয়ার দাওয়াতেই যাক আর চার টেবিলেই যাক, সেখানে রাজনৈতিক বিষয় আসবে, এটা খুবই স্বাভাবিক। এখন ওখানে যে আসম আব্দুর রব সাহেব বিভিন্ন দল এবং ইয়েদের সবাইকে উনি দাওয়াত দিয়েছিলেন যে উনি জানতে চান, বুঝতে চান যে দেশের এই পরিস্থিতিতে তারা কি ভাবছে, এইটা নিয়ে একটা উনি সবার সঙ্গে একটু আলোচনা করতে চান, মত বিনিময় করতে চান। এটা কোনো সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নাই, কিন্তু এইভাবে সেখানে আবার একটা দাওয়াত যে বাসায় ঈদ পরবর্তীকালে উনি সেভাবে ওনাদেরকে আপ্যায়ন করতে চান। তো সেই বিষয়ে তখন যারা যারা আমন্ত্রিত হলেন তারা সেখানে এক এক করে আসছেন। প্রায় তখন বোধহয় 7:30টার মতো বাজে। তখন গিয়ে কিছুক্ষণ আমরা বসছি মাত্র, হালকা কথাবার্তা যেটা আলোচনা হচ্ছে। তো এর মধ্যে যে বিষয়টা আসছে যে এখন নির্বাচনের কথা আলোচনা হচ্ছে, আবার দেশের যে পরিস্থিতি, বিদেশে টাকা পাচার হয়ে যাচ্ছে, ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে, এবং এদিকে বন্যায় বিভিন্ন এলাকায় মানুষ ক্ষতিগ্রস্ত, সেদের কি করা যায়, এদিকে হাওড়ের উপর নানান বিষয়, সেগুলি নিয়ে এমনি এটা কোনো সুনির্দিষ্ট একটা ইয়ের ভিত্তিতে না, এমনি যাদের কথা বলছে। এমন সময় একজন পুলিশ কর্মকর্তা, বলতে সাব ইন্সপেক্টর র্যাঙ্কের একজন পুলিশ, ওনার দেখা গেল যে উনি ড্রয়িং রুমে ঢুকে পড়ছেন। উনি ঢুকে বলতেছেন যে আপনারা এখানে মিটিং করতে পারবেন না। দরজা খোলা ছিল অথবা উনি নক করে ঢুকেছেন? সেটা ওনাকে আমরা দেখলাম কিভাবে ঢুকছেন, সেটা দরজার মধ্যে, আমরা তো ড্রয়িং রুমে বসা। উনি বলেন যে এখানে মিটিং করতে পারবেন না কারণ আপনাদের পারমিশন নেই। তো বলে মিটিং, একটা মিটিং মানে মিট করা, তো এখানে আমরা একটা ড্রয়িং রুম ঘরের ভিতরে বসতে পারবো না, এটা কোথায় কি এরকম কোনো বিধিনিষেধ আছে? প্রথম কথা হলে বিধিনিষেধ তো থাকতেই পারে না এইটা, বা সেটা করতে বলে উপর থেকে আবার নির্দেশ। তখন আপনি বললেন যে উপরটা এটা কতদূর উপরে, কি চতুর্থ আসমানের উপরে নাকি? তো বলা হলো যে আপনার উপরে যদি নির্দেশ হয়, আপনি যারা নির্দেশদাতা তাদের আসতে বলেন, আপনি চলে যান এখান থেকে। তো এটা বলার পরে সে চলে গেল। এখন কিছুক্ষণ পরে আবার আধা ঘন্টা পরে সে আবার ফিরে আসছে। ফিরে এসে বলছে যে আপনারা তাড়াতাড়ি এখান থেকে শেষ করেন, কারণ আমার উপর থেকে নির্দেশ দিচ্ছে। তো সেখানে আমরা আবার বললাম যে এখন পুলিশের দোষ দিয়ে লাভ কি? কারণ এখানে 1861 সালে পুলিশ অ্যাক্ট, ইংরেজরা এদেরকে লাঠিয়াল বানানোর জন্য যে আইন বিধি তৈরি করেছিল, সেই বিধানটা এখনও বলবৎ আছে। ফলে স্বাধীন বাংলাদেশের 46 বছর পরেও একজন পুলিশ এই আচরণ করতে পারে, এজ বিকজ সেই উপনিবেশিক আমলে পুলিশকে যেই ধাঁচে তৈরি করা হয়েছিল, এখন তার ব্যতিক্রম কিছু হচ্ছে না। এটার সঙ্গে আমার আরেকটা জিনিস মনে পড়ে গেল। আজ থেকে 34 বছর আগে ডক্টর কামাল হোসেনের বাসায় 1983 সালের 15ই ফেব্রুয়ারি, সেখানেও আমরা একটা বৈঠক বসছিলাম। ছাত্রদের উপর গুলি হয়েছে, গুলি হওয়ার পরে তখন কি করা ইত্যাদি। তখন আবার দেখলাম মিলিটারি কয়েকজন ঢুকে বলল যে আপনারা কেউ নড়াচড়া করবেন না, যাদের কাছে রুমাল আছে আপনারা চোখ বেঁধে ফেলেন, আর যদি না হয় তাহলে আমরা গামছা দিয়ে চোখ বাঁধতেছি। তা আমরা বললাম রাজাকারের চোখ বাঁধলাম আমরা, আর এখন স্বাধীন দেশে আমাদের চোখ বাঁধতে আসছেন। তো সেদিন নাহলে সামরিক শাসন ছিল, কিন্তু এই এত 34 বছর পরে আবার পুলিশ এসে যখন একটা বাড়ি ড্রয়িং রুমে এসে যখন বলে যে আপনারা এখানে মিটিং করতে পারবেন না, আবার কিছুক্ষণ পরে এসে বলছে যে আপনারা তাড়াতাড়ি এখানে চলে যান, তার মানে তখন এই প্রশ্ন স্বভাবতই জাগে, আমরা কি সামরিক শাসনের দিনে আছি? খালেকুজ্জামান ভাইয়ের এই কথা দিয়ে আমি জনাব ইকবাল সামাদ চৌধুরী আপনার কাছে যেতে চাই। আমরা কি আসলে সামরিক শাসনে আছি? 5 জন আসম আব্দুর রবের বাড়িতে বদরুজ্জামান চৌধুরী, আব্দুল কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না, কমরেড খালেকুজ্জামান, তারা একসাথে বসে খাচ্ছেন, গল্প করছেন, বা রাজনীতি নিয়ে আলোচনা করছেন। পুলিশ আপনার কাছে কি মনে হয় জনাব ইকবাল সামাদ চৌধুরী? আমরা সামরিক শাসনে বাস করছি? প্রথম প্রশ্ন হলো যে পুলিশ কিন্তু তার ডিউটি পালন করতে বাধ্য। এতজন অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা একটি
একসাথে মিলিত হচ্ছেন, তারা কি আলোচনা করবেন বা কি ব্যবহার করবেন, এটা ট্র্যাক রাখার একটা কারণ পুলিশ বা যারা গোয়েন্দা সংস্থা যারা আছে তারা রাখবেই। ট্র্যাক রাখা মানে বাড়ির ভিতর ঢুকে আপনারা কিন্তু না, চলে আসছি যান? আমি আসছি। জি। তারপরে আরেকটা যেটা আছে যে এনাদের সিকিউরিটির প্রশ্ন আছে, কারণ আমাদের দেশে তো যে কোনো সময় যে কোনো জায়গাতে বিভিন্ন কারণের জন্য আঘাত আসতে পারে। তখন কিন্তু প্রশ্ন থাকবে যে ওনারা যদি নাও খবর দিয়ে থাকেন, কিন্তু ওখানে যদি কোনো অঘটন ঘটে, তখন কিন্তু সরকার এবং পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপরে কিন্তু এই ব্লেমটা আসবে, কেন তারা পর্যাপ্ত সিকিউরিটি দিলেন না। সেই হিসাবে পুলিশ স্বাভাবিকভাবে তাদের কতগুলো দায়িত্ব পালনের জন্য তারা সেখানে গিয়েছেন। এখন এসআই সাহেব বা পুলিশ কর্মকর্তা সেখানে যিনি আছেন, তিনি তো আর নির্দেশ দেন না, তিনি নির্দেশ প্রাপ্ত হয়ে তিনি সেখানে বলেছেন। এবং খালেকুজ্জামান ভাইয়ের বক্তব্যে এটা অন্তত বোঝা যাচ্ছে যে তারা কিন্তু কোনো ক্ষমতা প্রয়োগ করছে না। তারা বলেছে আপনাদের এখানে মিটিং করছেন, এখানে মিটিংয়ের কোনো আপনাদের ইয়ে নেই, আপনারা মিটিং করতে পারবেন না। তারপরে চলে গিয়েছেন। এরপরে আবার এসে বলেছেন তাড়াতাড়ি শেষ করেন। বলেননি, বলে যে আপনারা এখনো মিটিং করছেন কেন, আপনাদেরকে বের করে দেওয়া হচ্ছে। আপনার কাছে মোটামুটি আপনি শেষ করুন মানে। হ্যাঁ, তো এখানে প্রশ্নটি হলো যে পুলিশ ওখানে ছিলেন তার বিহেভিয়ারের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। সরকার এখানে কোনো বাধা দিচ্ছে কিনা বা সরকারের বাধা দেওয়ার কোনো নীতিগত সিদ্ধান্ত আছে কিনা, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত প্রমাণিত নয়। কারণটি হয়েছে, মিটিং কিন্তু হয়েছে, খাওয়া দাওয়াও হয়েছে, আমাদের মিডিয়াতেও খবর এসেছে। আরেকটি প্রশ্ন হলো যে আসম রব সাহেব, তিনি একজন ছাত্র নেতা ছিলেন, পরবর্তীতে তিনি রাজনীতিবিদ হয়েছেন, একটি দলের তিনি প্রধান ছিলেন, কিন্তু আজকে তিনি ঐক্যের কথা বলে অনেককে ডেকেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তিনি তার নিজের দলের ঐক্য ধরে রাখতে পারেননি। তার দলটি কিন্তু আজকে দ্বিধা বিভক্ত হয়ে বিভক্ত হয়ে গেছে। তিনি কিন্তু বর্তমান যে সরকার, সেই সরকারের তিনি একজন মন্ত্রীও ছিলেন। 1996 সালে তিনি কিন্তু সেই সময় বর্তমান সরকারের মন্ত্রী হিসেবে। আমরা যদি একটি প্রশ্ন সরাসরি করতে থাকি যে পুলিশের কাজটি আইনানুগ হয়েছে কিনা? পুলিশের কাজটি অআইনানুগ এটাও বলা যাবে না, কারণ আইনানুগ হয়েছে কিনা না, পুলিশ কিন্তু ইচ্ছা করলে কোথাও যদি একটা কারা সেখানে বিনা ওয়ারেন্টে নিজের পরিচয় না দিয়ে বলা উপরের নির্দেশে গিয়ে যাইতে পারে। আমি যতদূর জানি যে পুলিশ যাইতে পারে না। না, পুলিশ কিন্তু আপনার বাড়িতে কারণ বলতে হবে আমাকে, আসলে আমার কাছে আসতে পারে, কিন্তু আমার কারণ বলতে হবে। আমি যখন জিজ্ঞেস করব আমার কারণ বলতে হবে। উপরের নির্দেশে আসছে না, তিনি বলেছেন উপরের নির্দেশে আমি আসছি, আমি উপর নির্দেশে এসেছি, আপনারা এখানে মিটিং এর কোনো আপনাদের পারমিশন নেই, আপনারা মিটিং করতে পারবেন না। তিনি এই কথাটি বলেছেন। সে পারমিশন নিয়ে আইনটি কিরকম? আইন কিন্তু সাধারণত যে আপনি যদি কোনো কিছু আপনার বাড়িতে, এমনকি আপনি একটা, আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিষ্ঠাবাসী কয়েকদিন পরে করব, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দকে ডাকবো, সেটা কি আপনি কিন্তু যখন কারো অনুমতি নিব? আপনি কিন্তু সেখানকার ট্রাফিকের জন্য, সেখানকার সিকিউরিটির জন্য আপনি কিন্তু থানাতে কিন্তু একটা নিশ্চয়ই আপনি একটা নোটিশ দিয়ে রাখেন যে আমার ওদিন আপনি মনে করছেন কাজটা আইনানুগ হয়েছে? না, আমি এটুকু বলবো, আইনানুগ না হলেও আপনি বেআইনি হয়েছে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। পুলিশের কিছু দায়িত্ব আছে না, পুলিশের কিন্তু কিছু দায়িত্ব আছে। আমি তো একটা কথাই বললাম, যদি সেখানে পুলিশ একেবারেই যদি নিরাপত্তার খাতিরে হলে পুলিশ বলতে পারতো যে আমরা নিরাপত্তার জন্য এসেছি আপনাদের, আমরা এখানে আছি, আপনারা কোনো নিরাপত্তার অভাব হলে আমাদেরকে বলেন। সেটা তো হলো যিনি গিয়েছেন, না তিনি নিরাপত্তার কথা বলেন না, যিনি গিয়েছেন তিনি বলেছেন মিটিং করার অনুমতি নাই। না, যিনি গিয়েছেন তিনি তার মতো করে তিনি বলেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে যিনি বলতেছেন উপরে নির্দেশ বলতে তিনি হয়তো তার উপরে যিনি আছেন তার কথা বলছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে এমন কোনো বাধা ছিল বলে আমরা যারা সেখানে মিটিং করেছেন তারাও কিন্তু বলেননি। আমরা ঠিক জানেন। আমরা ডক্টর সাদ হোসেনের কাছে একটু যেতে চাই। ডক্টর সাদ হোসেন, আপনার কাছে কি মনে হয় যে বিষয়টি আইনানুগ হয়েছে কিনা?
দেখেন, আইনানুগ হয়েছে কিনা এটা হয়তো আপনি বিশ্লেষণ করে দেখবেন, কিন্তু এটা রীতিশুদ্ধ হয় নাই। আসলে যেটা হয়েছে, আমি অন্য ইয়েতে বলছি, এখানে দুইভাবে দেখতে পারেন। একটা হলো একটু লাইট ভেনে আপনি কথাবার্তা বলতে পারেন হাস্যরস সৃষ্টি করে, আর একটা হলো সিরিয়াস ইমপ্লিকেশনসের যে আছে সেটা আপনি সেদিকে দৃষ্টিপাত করতে পারেন। আপনি জানেন যে আমি প্রশিক্ষণ এরিয়াতে জড়িত আছি দীর্ঘদিন থেকে, এবং আমরা একটা প্রশিক্ষণ দিয়ে থাকি, এটার নাম হচ্ছে, কোর্সের নাম হচ্ছে প্রোটোকল, ফর্মালিটিস অ্যান্ড আর্টিকুলেশন। আপনি ওই কোর্সে একজন প্রশিক্ষক, ক্লাস নেন। তো এই কোর্সটার হচ্ছে যে কথাবার্তা কিভাবে বলতে হবে বিভিন্ন ইয়েতে, এটা অবশ্য সরকারি বেসরকারি সব পর্যায়ের লোকজনদের জন্যই করা হয়, কিভাবে কথাবার্তা বলতে হবে, কিভাবে প্রেস রিলিজ এগুলি দিতে হবে, বা একটা ঘটনা ঘটলে দৃষ্টিনন্দন বা নান্দনিকভাবে কিভাবে সম্পূর্ণ করা যাবে। তো আমি চাকরিতে থাকাকালীন আমি দেখেছি সিনিয়র অফিসাররা অনেক সময় হেড অফ দ্য গভর্নমেন্টকে উনি একটা শক্ত মেজাজ নিচ্ছেন, হয়তো উনি খুব রাগান্বিত হয়ে বলছেন যে এটা এইভাবে এখনই করে ফেলেন। তারা বুঝিয়েছেন একটা কথা, যে একটু যদি আপনি ধৈর্য ধরেন, একটু যদি সময় দেন, তাহলে অনেক শক্ত কাজ অনেক সুন্দরভাবে করা যায়। যেমন আপনি বললেন যে ওনাকে এখনই সরাই ফেলেন, একটা সিনিয়র লোক হতে, নাম করা লোক, খুব ভালো ইয়ে, তখন অফিসারদেরকে আমি বলতে শুনছি, নিজেরাও আমরা বলছি যে দেখেন একটু সময় দেন, আমরা কাজ তাকে সরাই ফেলবো, কিন্তু একটু বুদ্ধি করে তখন সময় দিলে তখন তার কাছে গিয়ে বলছে যে স্যার এই অবস্থা, যেভাবে হোক আপনি রিজাইন করেন। উনি নিজেই রিজাইন করে দিচ্ছেন, সেটা এক জিনিস, আর তাকে ডিসমিস করা বা তাকে চাকরি থেকে রিমুভ করা এক জিনিস। তো এখানে পুলিশ গেছে, এটা পর্যন্ত আমি খুব একটা সাংঘাতিক মানে অবজেকশনাবল ইয়ে নেব না। প্রথম কথা হলো, যেখানে প্রেসিডেন্ট অফ দ্য এক্স প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি আসছে, তারপর অন্যান্য পার্টির চিফ, এরা অনেকেই মন্ত্রী ছিলেন, রব নিজেও অপোজিশন মন্ত্রী ছিলেন, বিভিন্নই, এমন যে না শুধু এরশাদের গভর্নমেন্টের সময় ছিল তা নয়, আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় রব মন্ত্রী ছিলেন। তো তার বাড়িতে দাওয়াত দিছে, গেছে। পুলিশের আমি মনে করি আর একটু সিনিয়র কেউ যাওয়া দরকার ছিল। এবং আমি অনেক সময় বলেছি, আমি হোম সেক্রেটারি থাকাকালীন অনেক সময় ওদেরকে বুঝিয়ে বলেছি যে কথাবার্তাগুলি একটু সাজিয়ে বলতে হবে। এখন হয় কি, যখন ঘটনার এখন স্পটে চলে যায়, তখন মানুষ অনেকটা বেদিশা হয়ে যায়। আপনি দেখছেন যে ওই বলে ফেলছে যে আল্লাহর মালা আল্লাহ নিয়ে গেছে, বা বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট আর্টিকুলেট পার্সন ইজ আনিসুল হক মেয়র, উত্তর ঢাকার মেয়র। হ্যাঁ, আপনাদের ইয়েতে আমার দৃষ্টিতে ওয়ান অফ দ্য মোস্ট আর্টিকুলেট এন্ড ডিসেন্ট মানুষ, উনি হঠাৎ বলে বসছে যে আমি কি মশারি খাটাবো নাকি। আসলে মানুষ দেখলে স্পটে যখন এই পত্র পত্রিকা বিভিন্ন রকম হয়, তখন অনেক সময় খেয়ে হারিয়ে ফেলেন। মহিউদ্দিন খান আলমগীর আমার টিচার, এত নাম করা লোক, এত বুদ্ধিমান, উনি বলে ফেলছেন যে ধাক্কা দিয়ে নাকি রানা প্লাজা ফেলে দিছে, স্তম্ভগুলি ফেলে দিছে। তো এটা বোধহয় অসুবিধা হয়, অনেকে বলে। এইখানে আমি মনে করি যে একজন সিনিয়র টাইপের লোক যাওয়া দরকার ছিল, এবং গিয়ে খুব সুন্দর করে বলা উচিত ছিল যে স্যার আপনারা এখানে আসছে, কারণ সে তো বুঝে ফেলছে, এই ইন্সপেক্টরও বুঝে ফেলছে যে এটা থামাইতে পারবে না, মিটিং ওনারা করবেনই, ওর বাড়িতে মিটিং হোক, পার্টি হোক, খাওয়া দাওয়া হোক, করবেনই। তাহলে ওনাদেরকে বলতে হতো স্যার আমরা বাইরে আছি, আপনাদের কোনো সিকিউরিটির চিন্তা নাই, এখানে কোনো আনডিজায়ারেবল এলিমেন্ট আসতে পারে। আমার মনে যে আপনার বক্তব্য পরিষ্কার। আমাদের এটা বিরতি নিতে হচ্ছে। কমরেড খালেকুজ্জামান, আমরা যে প্রশ্নটি করতে চাই, আমাদের দর্শকরা যে প্রশ্নটি করছেন, যে কোনো জায়গায় যদি কোন রকম আপনাদের মতো, মানে আমাদের এখানেও যখন আপনারা আসেন, আমাদেরকে কিন্তু আসলে তেজগাঁ শিল্পাঞ্চল থানার পুলিশ বা তেজগাঁ থানার পুলিশরা কিন্তু আমাদেরকে জানতে চায় কবে কখন কে আসছেন। কোন সময় বাড়তি সিকিউরিটির জন্য কেউ নিচে চলেও আসেন। আমরা তো এটা নিয়ে এত বড় এরকম করে বলি না যে পুলিশ এটি পণ্ড করে দিচ্ছে। আপনাদের মিটিংটি কিন্তু পণ্ড করে দেওয়া হয় নাই। মিটিংটির ক্ষেত্রে কোনো সময় বলাও হয় নাই যে আপনারা এই মুহূর্তে সেখান থেকে চলে যাবেন। এটি নিয়ে আপনারা এত কথা কেন বলছেন, যেখানে আপনারা বলছেন যে বাংলাদেশে কি আজকে এরকম একটি শাসন, সেরকম একটি শাসন, আপনারা তো মিটিংটি নির্বিঘ্ন করেছেন। এর কারণ কি আমরা শুনতে চাইবো আপনার কাছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। কমরেড খালেকুজ্জামান, আমরা জানতে চাইছিলাম যে মিটিংটি আপনারা নির্বিঘ্নে করতে পেরেছেন, পুলিশ এসে 2 বার বলেছে, কিন্তু তা নিয়ে আপনারা যেভাবে বলছেন ঘরোয়া রাজনীতি কি দেশে বন্ধ কিনা, নিষিদ্ধ কিনা, সামরিক রাজনীতি কিনা, সেটা একটু ওভার
রিয়াকশন হচ্ছে কিনা? ওভার রিয়াকশনের বিষয় না, প্রথম কথা হলো এই বিষয়টা নিয়ে আমরা তো প্রথম স্তম্ভিত হয়ে গেছি জি, যে এই ধরনের একটা, প্রথম কথা হলো এই যদি উনি বলছেন যে পুলিশ দায়িত্ব পালন, উনি দায়িত্ব পালন করতে আসে নাই, সেটা হলো প্রথম যদি তারা নিরাপত্তার কথা বলে তাহলে তারা এসে প্রথম জানাবে যে আমরা আপনাদের মতো লোকজন যারা এখানে এসছেন তাহলে তাদের নিরাপত্তার জন্য আমরা এসেছি বা আমরা বাইরে নিরাপত্তা বিধানের জন্য আমরা আছি, বিষয়টা তা ছিল না। তার সঙ্গে যে এখন নিরাপত্তার যদি কথা হয়, তো নিরাপত্তা দিতে যে ওনারা আসেন নাই, আমরা যখন বেরিয়ে গেলাম কই কেউ তো আমাদের সাথে পুলিশ স্কট করে আমাদের নিয়ে আসে নাই, তাহলে নিরাপত্তা তো দরকার। আমার তো ওখানে ড্রয়িং রুমের ভিতরে কি নিরাপত্তা? ফলে বিষয়টা নিরাপত্তার বিষয় ছিল না। আর হলো যদি নির্দেশ কেউ দিয়ে থাকে সেটা কোনো আইনানুগ নির্দেশ না, এটা অন্যায় একটা আদেশ। ফলে যারা নির্দেশ যদি কেউ দিয়ে থাকে তাহলে যিনি আসছেন তার বিরুদ্ধে সরকারের উচিত ছিল ব্যবস্থা গ্রহণ করা, আর নির্দেশদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ছিল যে এই ধরনের নির্দেশ তারা দিতে পারেন না। খালেকুজ্জামান ভাই, আমি যদি বিবিসির আপনার অনুমতিতে বিবিসি বাংলার যে সংবাদ শিরোনাম সেটি যদি আপনাকে একটু করতে, আসম রবের বাড়িতে বৈঠকটি আসলে কেন ডাকা হয়েছিল? এটা তো আমি আগেই বলেছি যে যেহেতু উনি বলছেন যে দেশে বর্তমানে বিভিন্ন রকম মতামত, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, দেশের দুর্নীতি দুঃশাসন সেগুলি কিভাবে লাঘব হবে, এবং রাজনৈতিক মেরুকরণের যে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে সেগুলি নিয়ে কি বিষয় আছে সেগুলি নিয়ে একটা জানার বিষয়। যেমন আমরা এবং বাম মোর্চা মানে বামপন্থী শক্তিগুলি একটা ঐক্যবদ্ধ অবস্থানে গতকালকে আপনারা দেখছেন যে আমরা একটা এগ্রিমেন্টে এসেছি, এবং এখানে উদারপন্থী যারা আছে তাদেরও একটা ঐক্যবদ্ধ অবস্থান তারা করার চেষ্টা করতেছেন। তাইলে কিভাবে এখানে আজকের যে এই অন্যায় শাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, এবং এখানে একটা সত্যিকার নির্বাচন যদি হয় তাহলে সেই নির্বাচনটা সুষ্ঠু অবাধ নির্বাচন যদি কিভাবে হবে, বা ইত্যাকার বহু প্রশ্ন এখন মানুষের মধ্যে জমে আছে, এগুলি নিয়ে একটা কথা বলা। এখন যেমন ধরেন এই কাজটার ফলে কি হয়েছে, এখন হয় সরকার ভয় পেয়েছে অথবা ভয় দেখাতে চেয়েছে। এখন এর মধ্যে দিয়ে যেটা হয় যে জনগণের মধ্যে যে প্রশ্ন উঠবে আমাদের ব্যাপারে না, আমরা মিডিয়াগুলি সেখানে ছিল, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, পরে আবার তারা কেউ কেউ আসছে, ফলে এটা মিডিয়ার প্রচার, আমরা কাউকে বলতে যাইনি। পরে মিডিয়া থেকে আমাদের জিজ্ঞাসা করা যখন আপনি এখন জিজ্ঞাসা করছেন, আমরা তো নিজের থেকে কোথাও গিয়ে বলতে যাই নাই। কেন বলি নাই? কারণ হলো জনগণের সঙ্গে কি ব্যবহার পুলিশ করবে, এই মাপের লোকদের সঙ্গে যদি একজন পুলিশের এই স্তরের একটা কর্মকর্তা আচরণ করে তাহলে দেশের জনগণের সঙ্গে পুলিশ কি করছে এটা নিয়ে একটা প্রশ্ন উঠে যাবে। 2 নম্বর কথা হলো যে এই সরকার যে জঙ্গি বা এই যে অপরাধ দমন করে এইটাও কতখানি সত্যিকার অর্থে অপরাধ দমন হচ্ছে, কতখানি এখানে অপতৎপরতা হচ্ছে, কতখানি শাসক শ্রেণী তার বিরুদ্ধে মত দমন করছে, এই কোশ্চেনটা উঠে যাবে। এবং নির্বাচন যেটা তারা সরকার বলছেন, প্রধানমন্ত্রী নির্বাচনের ঘোষণা ভোট চেয়ে বেড়াচ্ছেন, তাহলে আগামী নির্বাচনের সময় এই পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে থাকবে, তারা কি ভূমিকা পালন করবে? ফলে এই বিষয়গুলি প্রশ্ন উঠে যেতে পারে। রাইট, আমরা একটু জনাব ইকবাল সামাদ চৌধুরীর কাছে। ইকবাল ভাই, এর আগেও বিএনপি চেয়ারপারসন মানে বিএনপির অফিসে আমরা দেখেছি যে কার্যালয়ে অনুসন্ধান চালানো হয়েছে, কম্পিউটারের মধ্যে ইয়া করা হয়েছে। আমরা পরে শুনেছি যে এটিতে আসলে কারো অনুমোদন ছিল না। সরকারের মধ্যে ক্ষমতার কোনো কেন্দ্র তৈরি হচ্ছে কিনা, এক্ষেত্রে উপরের নির্দেশের কথা বলা হয়েছে এটা ঠিক, কিন্তু আসলে সরকারের মধ্যে কোনো একটি ছোট পকেট সরকার বা পকেট ক্ষমতাবান কেউ তৈরি হচ্ছে কিনা? একটি কথা হলো যে সরকার দু রকমের, একটি হলো রাজনৈতিক নির্দেশনা যারা দেন তারা, আরেকটি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ মানে সরকারের যারা অ্যাডমিনিস্ট্রেশন চালাবে। বা তো রাজনৈতিক নির্দেশ যেখান থেকে হয় সেটি যদি হতো তাহলে সেদিন সেখানে কি তারা মিটিং করতে পারতেন বা মিটিং করতে দেওয়া হতো? নিশ্চয়ই না। পুলিশ গিয়েছে, সাধারণত পুলিশ তো তারা একটা হুকুম পালন করার জন্য যায়, সেই হুকুমটি যে এই মিটিং করতে দেওয়া হবে না, তাদেরকে এখানে মিলিত হতে দেওয়া হবে না, সেই হুকুম যদি সেরকম থাকতো তাহলে তিনি কিন্তু একেবারে এসআই তার সকল ক্ষমতা সেখানে প্রয়োগ করে এই মিটিংটি হতে ছিল যে আপনি যাবেন গিয়ে এই দুইটা কথা বলবেন। হ্যাঁ, তো সরকারের পক্ষ থেকে কিন্তু মিটিংয়ের বাধা দেওয়া বা মিটিং করতে পারবে না তেমন কোনো নীতিগত রাজনৈতিক কোনো সিদ্ধান্ত ছিল না। এখানে প্রশ্ন হলো, খালেকুজ্জামান ভাই বলেছেন আসম রব সাহেব তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি আজকে বর্তমান সরকারের বা তারা যারা বলছেন বর্তমান সরকারের বিভিন্ন দুর্নীতি তারপরে বা নির্যাতনের কথা আলোচনা করার জন্য তারা সেখানে গিয়েছেন। তো সিলেকশন অফ দি গেস্টস যদি সরকারের বিরুদ্ধে আজকে তারা মনে করছেন তাদের কিছু করার দরকার আছে, তাহলে
সরকারের বিরুদ্ধে যারা আছেন, যারা আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, কথা বলছেন, তাদের সবাইকে তাইলে সেখানে দাওয়াত করা উচিত ছিল। কিন্তু সেখানে কিন্তু বিএনপি একটি বড় বিরোধী দল, তাদেরকে কিন্তু বলা হয়নি, বা আরও যারা আছেন তাদেরকেও কিন্তু বলা হয়নি। শুধু বলা হয়েছে, এখন এটা বলতে পারেন যে আসম রব সাহেব তিনি হোস্ট হিসাবে তিনি যাদেরকে লাইক মাইন্ডেড মনে করেছেন তাদেরকে দাওয়াত করেছেন। এর মধ্য দিয়ে যেটি হচ্ছে যে সেখানে আলোচনা, যদি তাদের রাজনৈতিক আলোচনার পরে যদি তারা মনে করে থাকেন, তারা তো একটা বক্তব্য দিতে পারতেন যে আমরা এই কয়েকজন বসেছিলাম, আমরা এই এই আলোচনা করেছি। ইকবাল ভাই, আপনি জীবনে অনেক রাজনৈতিক মানে এক বৈঠকে তো বক্তব্য নাও আসতে পারে, আরো 10টা বৈঠক লাগতে পারে। ঠিক আছে, কিন্তু একদম এই বৈঠকটি একদম ফলপ্রসূ নাও হতে পারে। না, ফলপ্রসূ ব্যাপার নয়। একটি কথা হলো, এখানে যারা কয়েকজন ছিলেন, জি, যদিও তাদের রাজনৈতিক অবস্থান আমি কোনো কটাক্ষ করতে চাই না, কিন্তু তাদের রাজনৈতিক পরিচিতি একটা সারা দেশের মানুষের কাছে আছে। জি, তাদের রাজনৈতিক অবস্থান মানে শক্তি কতটুকু আছে সেটা বিবেচনার বিষয়। এক সময় যেমন আমাদের সরওয়ার্দী সাহেব বলেছিলেন 0+0 ইজ ইকুয়াল। কটাক্ষ হলো ইকবাল ভাই না, তো এখানে তারা যারা গিয়েছেন তারা কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু তারা পরিচিত ব্যক্তিত্ব, দেশের রাজনীতিতে তাদের দীর্ঘদিনের অবস্থান ছিল। যদিও তারা এখন অনেকেই এখন দলছুট, তাদের অরিজিনাল যে রাজনৈতিক পরিচয়গুলো ছিল সেই পরিচয়গুলো এখন কিন্তু তারা দলছুট হয়ে গেছে। সরকার অনেক ভয় পাইল না, সরকার যদি ভয়ই পেত তাহলে তো সেদিনের মিটিংটি তাদের করার কোনো সুযোগ ছিল না। মিটিংটা মোটামুটি ভন্ডুলি হয়ে গেছে, কারণ এরপরে কাদের সিদ্দিকী চলে গেছেন, মিটিংটি আর সেইভাবে মানে যেটাকে বলা হচ্ছে যে ভাঙাহাটে করে না। কাদের সিদ্দিকী সাহেব যে কথা বলে চলে গিয়েছেন সেই কথা যদি বলা হয় তাহলে প্রশ্ন হচ্ছে যে যেখানে পুলিশ আসে সেখানে তিনি যাবেন না। তো একজন বিরোধী রাজনৈতিক দল পুলিশ আসবে না এমনটি ধারণা করার কোনো কিভাবে প্রশ্নটি হলো যে আজকে যারা বিরোধী দলের থাকবেন তারা সাহস নিয়ে কথা বলবেন, তারা অনেক বেশি ধামকি এগুলো চ্যালেঞ্জ, অনেক বেশি মনে সাহস লাগবে, মানে যেটাকে বলা হচ্ছে যে আওতার চেয়ে বেশি সাহস। ডক্টর সাদ হোসেন, আমার আসলে টাইম ম্যানেজমেন্টের দুর্বলতার জন্য আমি একটা বিরতি নিচ্ছি, বিরতি পর ফিরে এসে আমি আপনাকে কোট করতে চাই। আপনি একাধিকবার আমাদের অনুষ্ঠানে বলেছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আসলে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কেউ স্বাধীন সার্বভৌম নয়, সরকার ছাড়া। হ্যাঁ, জি, সরকার ছাড়া আর কেউ স্বাধীন, সরকার ছাড়া আর কেউ স্বাধীন ছাড়া সবাইকে বিক্রি করা যায়। এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার কাছে কি মনে হয় যে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর অজান্তে বা নির্দেশ ছাড়া এই ঘটনাগুলি পরপর 2-3টা ঘটনা সেগুলি তার অজান্তে ঘটছে কিনা সেই ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাই। আমরা একটা বিরতি নিচ্ছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর সাদ হোসেন, আমরা জানতে চাইছিলাম যে আসলে গভর্নমেন্টের ইয়েগুলি কিভাবে কাজ করে, যে আপনি বলছিলেন যে সরকার ছাড়া আর কেউ সার্বভৌম বা স্বাধীন সার্বভৌম না। হ্যাঁ, এটা আমার আর্টিকেল অফ ফেথ, আমি এখনো বলছি। আর সরকারের মধ্যে একটা লিমিটেড চক্র থাকে, গ্রুপ থাকে। তবে আপনি বোধহয় আরো প্রশ্ন করছিলেন যে এগুলি সব জানে কিনা সবাই। না, এগুলি জানার সব থাকে না। সরকারের মধ্যে একটু যদি সিরিয়াস বিশ্লেষণ করেন, এটা হলো যে যখন আপনি কোনো একটা এজেন্সি বা কোনো একটা আমাদের সংগঠন বলেন, সংস্থা বলেন, তাকে ওভার ইউজ করেন বা কোনো কারণে ইমপ্লিমেন্টেশন ইউনিটেরকে আপনি ওভার ইউজ করেন বা তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান, ডিপেন্ডেন্স আমরা যে কোনো কারণে বাড়তে পারে, তখন এই রিসেন্টলি একটা লেখা পড়ছি খুব সুন্দরভাবে বলছে যে তখন ইমপ্লিমেন্টেশন ইউনিট নীতি নির্ধারকের ভূমিকায় অবতীর্ণ হয়। বুঝছেন? এটা কিন্তু শুধু এই পুলিশ বা নয়, আপনি যদি ইভেন আর্মিতেও যদি কোনো একটা পার্টিকুলার ঘটনার কোনো পার্টিকুলার ইউনিট বা এর প্রতি খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যান, টের পায়, তখন কিন্তু তারা তাদের পজিশন অ্যাসার্ট করতে থাকে। এবং পজিশন অ্যাসার্ট করতে থাকলে আপনি পছন্দ করেন না, আপনি বিরক্ত হন, কিন্তু সরাসরি অ্যাকশন নিতে পারেন না। আর আমার রিসেন্ট ইয়েগুলিতে অনেকগুলিতে ঘটনা দেখে আমার মনে হয়েছে যে সরকারের ভিতরে কিছু কিছু গ্রুপ, কিছু কিছু তারা মনে হয় যে নিজেদের ইচ্ছামতো কাজ করে, কারণ অনেকগুলি কাজ সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। যেমন এই ঘটনাটা, এইখানে আমার তো মনে হয় যে ওনাদের যে প্রচারের দরকার ছিল, ওনারা হয়তো 20 লক্ষ টাকা খরচ করে যে প্রচারটা পাইতো, এই পুলিশ ঢুকে
ঝামেলা করে ইয়ে করে এই প্রচারটা ওনাদেরকে এরকম কি সুবিধা হতে করে পারে যে ওনারাই একটা ব্যবস্থা করলেন পুলিশ যাতে আই উইল নট বি সারপ্রাইজ যে ঘটনা ঘটছে যে ওনারা তো সাংঘাতিক প্রচার পেয়ে গেছে আপনি খেয়াল করেন এই প্রচারটা অবশ্যই যদি পুলিশ না ঢুকতো তাহলে এই মিটিং এর কি হয়েছে আজকাল বহু মিটিং হতেছে কালকে দেখলাম চরমোনায় মিটিং করতেছে ওইখানে ওই জাতীয় এক একটা করে এক একটা এই সময় যে সময়টা আসছে অনেকগুলি আপনার ছোট 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 অ্যালায়েন্স হবে এর মধ্যে কোনোটা আপনার খোঁজ পাওয়া যাবে না কোনোটা একটু খোঁজ পাওয়া যাবে কোনোটা হইচই অল্প কদিন করবে আলটিমেটলি ইলেকশন পর্যন্ত যেতে যেতে কতগুলি অ্যালায়েন্স থাকে সেটা পরে দেখা যাবে কিন্তু এই ঘটনাটাতে এই পুলিশের যাওয়ার ফলে যেটা হয়েছে এমন পাবলিসিটি পেয়েছে আমরাই তো দেখতে পাচ্ছি আরে অনেকগুলি দল অনেকগুলি ইম্পর্টেন্ট পার্সোনালিটি তো জড়ো হয়ে গেছে ওরা কি কিছু একটা করতে পারবে নাকি কারণ মানুষ চাচ্ছে যে আসলে একটা বিকল্প কোনো মোর্চা ইত্যাদি হোক তো ওই যে বলছেন সব কিছু হয়তো জানা থাকে না হয়তো একটা ইমপ্লিমেন্টেশন ইউনিটের উপর আমার প্রশ্নটাকে আরেকটু এরকম করে করতে ধরেন জানা থাকে না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খবরটা ধরা যাক মিডিয়ার কাছ থেকেই শুনেছেন ঘটনাটি ঘটে গেছে উনি কি এর জন্য ক্ষুব্ধ হয়েছেন শাস্তি দিয়েছেন সেটা আমি বলতে পারবো না ইকবাল সাহেব খুব কাছে আছেন উনি বলতে পারবেন তবে আমি ডাইনামিক্সটা বলতে পারি যে অনেক সময় ক্ষুব্ধ হলেও আপনি অ্যাডমিনিস্ট্রেশন এমন একটা আপনাকে সহ্য করতে হয় যেমন আমার জীবনে আমরা দেখি ধরেন আমি এসডিও ছিলাম পুলিশ গুলি টুলি করে দিছে এখন আমি তো ওপেন জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে বলতে পারবো না যে পুলিশ অন্যায় করছে পুলিশকে তোমরা ধরো তখন হয়তো আমাকে চুপ করে থাকতে হইতেছে ইয়ে হয়েছে পুলিশকে হয়তো আমি গালাগালি করছি এসডিপিওকে যে আপনি করলেন কি তো সরকারে অনেক কিছু যারা উপরে থাকে তারা হজম করতে হয় হজম করে গালিগালাজ করে ইয়ে করে তবে এগুলির জন্য আমি মনে করি আসলে সিগন্যালটা কারেক্টলি যাওয়া উচিত যারা এই ধরনের হঠকারী কাজ করে অতি উৎসাহ হয়ে কাজ করতে গিয়ে গভর্নমেন্টের ভাবমূর্তি নষ্ট করে তাদেরকে কোনো না কোনোভাবে মানে শাস্তির আওতায় আনা উচিত কমরেড খালেকুজ্জামান আমরা যাদেরকে ওই বৈঠকে উপস্থিত হতে দেখেছি আসম আব্দুর রবের বাসায় ডক্টর এ কে বদরুদ্দোজা চৌধুরী যুগ্ম সচিব মাহিবি চৌধুরী কমরেড খালেকুজ্জামান মাহমুদুর রহমান মান্না সাইফুল হক যে নেতারা সুশীল সমাজের প্রতিনিধির মধ্যে বদিউল আহমদ মজুমদার আপনারা একটা রাজনৈতিক চর্চা মোর্চা করতে চাইছেন বটে কিন্তু ইকবাল ভাইয়ের কথা মোর্চা করতে চাইছেন না না ওখানে মোর্চা করার জন্য আমরা আচ্ছা যাই হোক একটি কিন্তু যদি আমরা ভোটের কথা বলি যদি আমরা আপনাদের কি আসলে সেই পরিমাণ রাজনৈতিক শক্তি আছে কিনা আমাদের দর্শকরা বলছে যে আপনারা আসলে বেঁচে আছেন মিডিয়ার কারণে আপনাদের এটা আমাদের প্রচার যা হয়েছে তার চেয়েও বেশি সরকারের অব্যবস্থাপনা এবং সরকারের দুর্বলতার প্রকাশটা ঘটছে বেশি আর্ট হলো যে উনি বলছেন যে আমরা সরকার চাইলে আমরা মিটিং করতে পারতাম না এটা ঠিক আমরা মিটিং করতে পারতাম না তবে সরকারের স্বৈরাচারী ফ্যাসিবাদী চেহারাও সরকার লুকাতে পারতো না আরটা যে কথাটা আসছে যে বিএনপি এটা দাওয়াত পায় নাই বিএনপি কেন দাওয়াত পাবে কারণ হলো আমরা বলছি আওয়ামী বিএনপি দুই ধারার বাইরে বিকল্প শক্তি নির্মাণ করার জন্য একটা আলোচনা তাহলে সেখানে বিএনপি আসার কোনো প্রশ্ন ওঠে না আর মৌলবাদী শক্তিগুলো এখানে আসতে পারে না কারণ সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির সঙ্গে আমরা কথা বলবো না আর যেই কথাটা আসছে সেটা হলো যে শক্তি মেপে কাজ করা বড় শক্তি দেখলে মাথা নত করবো ছোট শক্তি দিলে মাত দিব এটা দিয়ে কি প্রকাশ পায় এটা দুর্বৃত্তপনা প্রকাশ পায় আত্মসমত প্রকাশ পায় ফলে এটা কোনো মাপ কাটতে হইতে পারে না আর যেটা হলো যেখানে শক্তি কম বেশি দিয়া কিন্তু কোনো একটা নীতি আদর্শ হয় না শক্তি কম বেশি দিয়া সেখানে ন্যায় অন্যায়ের বিচার হয় না তো ফলে এটা এখন যদি একটা যেই রাজনীতি যখন ব্যবসা হয়ে যায় এবং সেখানে তো এর আগে আমরা বহুবার বলছি আজকে যিনি রাষ্ট্রপতি তিনি যখন ছিলেন তখনও তিনি বলছেন যে 1 বছরের টাকা দুর্নীতির টাকায় 2টা পদ্মা ব্রিজ হয় এবং একসময় 54 সালে 4% ছিল ব্যবসায়ী এখন 80% ব্যবসায়ী তো ফলে এইটা আরেকটা জিনিস কথা হলো যে এখানে ওইভাবে বললে এটা হলো কদলি কটাক্ষ করা বা কিছু ইয়ে করা এখন এটা তো 79 সালের নির্বাচনে আমি তো আওয়ামী লীগের চেয়ে ভোট বেশি পেয়েছি এগুলো বলে তো লাভ নাই ফলে এখন এই কথাটা কিন্তু আজকে পরিস্থিতি কোথায় গেছে যে সেই অবস্থা বা সেই সময়ও ভোট শেষ হওয়ার আগেই তখন বলছে যে এসপিডিসি সাহেবের সঙ্গে একটু কথা বলেন তাহলে ভোট রেজাল্ট একরকম হবে এগুলি তো ইতিহাস তো ফলে এগুলো বলে লাভ নাই ফলে আমরা বলছি একটা নীতি আদর্শ বর্জিত একটা রাজনৈতিক কর্মকাণ্ড 55 বছরের রাজনৈতিক জীবনে করি নাই বাকি জীবনে করবো না কিন্তু আপনি যখন নীতি আদর্শ বর্জিত রাজনৈতিক কর্মকাণ্ড বলেন তখন কি আপনি জনগণকে কটাক্ষ করেন না যারা আওয়ামী লীগ বিএনপি কে ভোট দেয় আমরা যারা বিপুল সংখ্যক মানে এটা তো ঠিক যে জনগণ তো আওয়ামী লীগ বিএনপি কে আপনার চেয়ে বেশি পছন্দ করছে জনগণকে আমরা তো শ্রদ্ধা করি জনগণের মতামত নীতি আদর্শ বর্জিত রাজনীতি এই জন্য বলি যে জনসাধারণের মধ্যে এই অবস্থা তৈরি হলো কেন এটা একটা উদাহরণ দেই এই জনগণ কি আকাশ থেকে পড়ছে আজকে এই জনগণ সেই জনগণ 71 সালে একটা বাঙালি স্বাধীনতাকামী কোনো নারী ধর্ষণ করে নাই একটা বাঙালি কোনো বাঙালিকে হত্যা করে নাই এবং 9 মাস জিনিসের দাম বাড়ে নাই
আত্মীয় স্বজন পরিচয় ছিল না, একে অপরকে সৌহার্দ্য মমতা একে অপরকে জায়গা দিছে, মুক্তিযোদ্ধাকে খাইয়েছে, ফলে এই জনগণ সেদিন এই চেহারায় ছিল। আজকে 46 বছরের রাজনৈতিক প্রক্রিয়ায় এই জনগণ কোথায় গেছে? প্রতিদিন সেখানে 10টা-20টা খুন হয়, 50টা নারী ধর্ষিত হয়, এক ক্ষমতাসীন দলেরই একজন নেতাকে খুন করে, এবং সেখানে এই যে জিনিসগুলি হইলো, তাহলে এই মানুষই যেই জনগণ 71 সালে যেই চেহারায়, যেই চরিত্রে, যেই আবেগে, যে শক্তিতে দাঁড়িয়েছিল, কেন আজকে এই জায়গায় চলে আসে? কারণ 72 সালে এটা আমি 71 সালে বাঙালিকে খুন করে নাই, আমার তো ধারণা রাজাকাররা করেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে দুইটা অপোজিশন ধরেন, একটা রাজাকার একটা মুক্তিযোদ্ধা খুন করছে বাঙালি। সেটা তো তখন একটা যে স্বাধীনতা বিরোধী শক্তিকে আপনি মোকাবেলা করতে হবে, সে অস্ত্র নিয়ে আসছে, তাহলে সেই সময় যারা স্বাধীনতাকামী তারা কেউ কাউকে খুন করে নাই, সেটা বলছি, স্বাধীনতাকামীরা কেউ কাউকে খুন করে নাই। তাহলে আজকে যে জায়গায় আসলো, এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশের চেহারা তো নাই, কেন এই জায়গায় আসলো? ফলে এটা জনগণের প্রতি অশ্রদ্ধা না, এটা দুঃখ, এটা বেদনা, এবং এখান থেকে আজকে একটা জাতি উপলব্ধি করে তোলা দরকার, যেই মানুষ যে জায়গায় উঠেছিল, একটা জাতি গঠনের জন্য যে জায়গায় চলে গিয়েছিল, আজকে সে জাতির আজকে অবনতিটা কেন হইলো? কারণ আপনারা বিভক্ত, আপনারা বিভক্তির বাদ দেই নাই, আমরা এই দায়িত্ব শুধু আপনারা আওয়ামী লীগ বিএনপির দোষ দিবেন, আওয়ামী লীগ বিএনপির শুধু দোষ দিতেছি না তো, যে আপনারা সেই যে আমরা বলছি আমাদের দায় আমরা নেব, শাসন যারা করেছে তাদের দায়টা তাদের নিতে হবে। শাসনের দায় নেওয়ার জন্য আমরা একটু জনাব ইকবাল সোবহান চৌধুরীর কাছে আসবো, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ইকবাল ভাই, আজকের বাংলাদেশে জনাব ইকবাল সোবহান চৌধুরী, কমরেড খালেকুজ্জামান যা বলছিলেন সেইটার প্রেক্ষিতে যে সরকারের প্রসঙ্গে বা এর প্রসঙ্গে আপনার বক্তব্যটা একটু শুনতে চাইছি। না, প্রশ্ন হলো যে যারা সেদিন ওখানে ছিলেন, আমি তো একটি বলেছি, তারা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে পরিচিত, কিন্তু রাজনৈতিক শক্তি হিসাবে কিন্তু সরকারের জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটি অত্যন্ত স্পষ্ট করেই বলতে চাই আমি। যে কারণের জন্য কিন্তু ইকবাল ভাই, আমি শুধু মাঝখানে একটু কথা বলি, আওয়ামী লীগ তো ভয় পায়। তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির 5 জনের মিছিলে আমরা হামলা করতে দেখেছি, 4 জনকে, যে কোনো বিরুদ্ধ মত আওয়ামী লীগ আসলে ভয় পায় না, যে কোনো বিরুদ্ধ মত। না, আওয়ামী লীগ ভয় পায় না, সরকার আর আওয়ামী লীগ কিন্তু দুটো। সরকার, এখানে আমাদের সাবেক ক্যাবিনেট সচিব আমাদের সাদাত ভাই আছেন, আমি তো প্রথমে বলেছি যে সরকারের ভিতরে দলীয় সরকার, কিন্তু দলীয় সরকারের ভিতরে যে সরকারের একটা পলিটিক্যাল যারা ডিসিশন মেকিং থাকে তারা একটি আছে, আরেকটি হলো সরকারকে চালানোর জন্য যারা ব্যুরোক্রেসি বলেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ বলেন, আউটফিট তারা আছে, সেখানে পুলিশ আছে, সেখানে সচিব আছে, ইউএনও সবই আছে, ডিসিএসপি সবই আছে। তো রাজনৈতিক শক্তি হিসাবে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের, অন্তত ওনাদেরকে ইগনোর করার কথা আমি বলবো না, কিন্তু ওনাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটি কথা যে আজকে এই তৃতীয় রাজনৈতিক মোর্চা বা লেফট কি বলে বাম অ্যালায়েন্স, এটা কিন্তু আমরা আজকে বহু বছর ধরেই আমরা শুনছি, কিন্তু হয়ে ওঠেননি ওনারা। এটা কেন হয়ে ওঠেননি সেটা আলাদা। আরেকটি কথা যেটি, যে 1971 সালে খালেকুজ্জামান ভাই বলেছেন যে 1971 সালে দেশের মানুষ কি ছিল, বাঙালিকেও হত্যা করেছে, রাজাকার বলুন, সেই রাজাকারটা তো বাঙালিই ছিল, আর মুক্তিযোদ্ধা যে ছিল সেও কিন্তু বাঙালি ছিল, রাজাকার মুক্তিযোদ্ধাকে মেরেছে। আবার 1975 সালে যিনি আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছেন তাকেও কিন্তু এই বাঙালিরাই হত্যা করেছে। তাই মানে বাঙালিদের ভিতরে যে বিশ্বাসঘাতক কেউ নেই তা কিন্তু সেই সিরাজউদ্দৌলা থেকে শুরু করেন আর খন্দকার মোশতাক পর্যন্ত আসেন, এবং পরবর্তীকালেও আমরা দেখেছি, অনেক সময় দেখেছি রাষ্ট্রের পক্ষ থেকে অনেককে প্রমোশন দেওয়া হয়েছে, পদে বসানো হয়েছে, কিন্তু যখন শেষ সময় আসে তখন দেখা যাচ্ছে তিনি তার পক্ষে থাকেন না, পরবর্তীতে তিনি অনেকটা বিশ্বাসঘাতকতা করে থাকেন। এটি হলো অনেকের চরিত্র। আর আজকে তারা যারা ওখানে বসেছিলেন, এই যখন আসম রব সাহেব এরশাদ সাহেবের সময় যখন নির্বাচন করলেন এবং সেই নির্বাচনে তিনি বিরোধী দলীয় নেতা হলেন, হ্যাঁ, এবং সেই নির্বাচন কিন্তু সবাই মিলেই কিন্তু খালেকুজ্জামান ভাই সহ এই আমাদের বি চৌধুরী সাহেব বলুন বা যারা ছিলেন সবাই বর্জন করেছিলেন এবং বিরোধিতা করেছিলেন। এবং রব সাহেবকে গৃহপালিত বিরোধী দলের নেতা বলেছেন, এবং শেখ হাসিনা যখন ক্ষমতা এসেছেন 96 সালে তাকে আবার মন্ত্রীও বানিয়েছেন। হ্যাঁ,
সেটা হলো রাজনৈতিক কনভেনিয়েন্স, রাজনৈতিক কৌশল বা রাজনৈতিক কনভেনিয়েন্স। কিন্তু প্রশ্নটি হলো যে আজকে তিনি ডেকেছেন, তিনি কিন্তু ওই যে বললাম জাসদ কিন্তু একটা বড় দল হয়ে গিয়েছিল। আপনি যদি বলেন যে আমাদের স্বাধীনতার পরপরই জাসদ বেশ একটা বড় দল হয়েছিল, কিন্তু সেই জাসদ আজকে কোথায়? সেই জাসদ কিন্তু এই এনাদের নেতৃত্বেই কিন্তু আজকে দ্বিধা বিভক্ত হয়ে তারা অনেক দুর্বল হয়েছেন। আজকে চিন্তা করেন বাম রাজনীতিবিদরা যারা আছেন তাদের অনেকেরই কিন্তু অবদান আছে, অনেকেরই তাদের নীতি নৈতিকতা আছে, কিন্তু জনগণকে আকৃষ্ট করে একটা আন্দোলন সৃষ্টি করে সেটি কিন্তু করতে পারেনি, যেটা বঙ্গবন্ধু 1971 সালে করতে পেরেছিলেন, যেটা মৌলানা ভাসানী সাহেব তিনিও কিন্তু জাতীয় রাজনীতি ছিলেন কিন্তু তিনি পারেননি, কিন্তু বঙ্গবন্ধু এই জাতিকে কিন্তু ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। এই জনগণকে আকৃষ্ট করার এই জায়গাটাতে আপনিও একটু বলছিলেন, এটাতে একটু বলবেন জনগণকে আকৃষ্ট করার জন্য যদি আমরা আওয়ামী লীগ বিএনপি দুটি ধারা বলি, আসলে তৃতীয় ধারার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? তৃতীয় ধারা বা যে কোনো ধারা করতে হলে প্রথমে একজন ক্যারিজমেটিক লিডার লাগে, তার ক্ল্যারিয়ন কল লাগে, কমিটমেন্ট লাগে, কারেজ লাগে। আপনি বঙ্গবন্ধুর বইগুলি বেরোতে আমাদের সুবিধা হয়েছে, তার জীবন তো হঠাৎ করে ইয়ের থেকে হয় নাই, এই জিনিসগুলি পাওয়া ডিফিকাল্ট। আমি একটা লেখা লিখেছিলাম যে তৃতীয় শক্তি কেন আসছে না, সেখানে আমি এক এক করে মোটামুটিভাবে নাম না লিখে হিন্টস দিয়েছি। আপনি আমি এবং একটা জায়গায় লিখেছিলাম যে যদি ওয়েদারটা পুরো বছর নভেম্বর মাসের মতো হইতো এবং যদি জেলখানা যদি একটু এসি হইতো তাহলে কিন্তু বিরোধী দলের মুভমেন্ট অনেক শক্তিশালী হতো। ওই যে গরমের মধ্যে এখন আজকে যেরকম গরম পড়ছে, এই গরমের মধ্যে আপনার ওই কি বলে মানববন্ধন করতেও লোকজন আগাইতে চায় না। আর যখন মনে হয় যে শাস্তি কি হবে এটা চিন্তা করে, সেখানে কারেজ লাগে। আপনি বঙ্গবন্ধু হঠাৎ করিয়ে যান, যেভাবে জেলের পর জেল থাকে তা কিন্তু কোনো সময় ভ্যাসিলেট করে নাই, আপনি অন্যরা অনেকেই ভ্যাসিলেট করে, ওই এগুলি লাগে। আপনি দেখেন আমাকে এরকম একটা নেতা, খালেকুজ্জামান ভাই এরকম নেতা কিনা? খালেকুজ্জামান সাহেবের ওই যে আমি বলবো যে ওই যে স্লোগান, ওই যে নাচন কর্তন এগুলি করে যে মানুষকে আকর্ষণ করা, সেটা উনি এখনো পাচ্ছেন। আসম রব সাহেব, আসম রবকে কেমনে করবেন? আসম রব তো আপনার এরশাদের সময় সবাই, যেমন আমি যখন সত্যি বলি কাদের সিদ্দিকী যখন হয়েছিল তখন আমি মনে করছিলাম যে তার যে পার্সোনালিটি, যে বদরুদ্দোজা চৌধুরী সাহেবের যে স্ট্রাকচার, কিন্তু পলিটিক্স তো আরো অনেক কিছু ডিমান্ড করে। খালেকুজ্জামান ভাই আপনার শেষ কথা শুনবো। নীতির থেকেই নেতা হয়। প্রথম কথা হলো একটা সমাজ পরিবর্তন, মুক্তিযুদ্ধের স্বাধীনতার আকাঙ্ক্ষা যদি না আসতো তাহলে শেখ সাহেব নেতা হিসেবে বেরিয়ে আসতেন না। সমাজ বদলের সেই সমাজ মনন্তরী না হলে সেই নেতাও আসবে না। আর ক্যারিসমেটিক, হিটলার একটা ক্যারিসমেটিক নেতা ছিল, মুসলিনী ছিল, সেটা দিয়ে সমাজের মঙ্গলও হয় নাই, সমাজ গণতন্ত্র হয় নাই। আর বিকল্প, এটা আমরা তৃতীয় শক্তি না বলছি, বিকল্প শক্তি। আজকে এ টু বি, আওয়ামী টু বিএনপি, বিএনপি টু আওয়ামী লীগ, এই কোয়েশন থাকলে রাজনীতির যে দুর্বৃত্তায়ন এবং দুর্বৃত্তের হাতে রাজনৈতিক ক্ষমতা চলে যাবে, আরো ভয়ঙ্কর জায়গায় দেশকে নিয়ে যাবে। ফলে একটা বিকল্প রাজনৈতিক শক্তি যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে এবং যতখানি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা থেকে দেশ সরে গেছে সেখান থেকে ফিরিয়ে আনার সংগ্রাম যদি গড়ে না তোলা যায়, তাহলে এই জাতি আরো ভয়াবহ বিপদের দিকে অগ্রসর হচ্ছে। কখনো কি আপনার কাছে মনে হয় যে আপনি যে কথাগুলি বলেন সেই কথাগুলি যৌক্তিক, সেই কথাগুলি ভালো, তবু এবং জনগণের কাছে যথেষ্ট পরিমাণে পৌঁছাচ্ছে মিডিয়ার মাধ্যমে, তবু আপনাকে নেওয়া হচ্ছে তুলনামূলকভাবে কম? এই ফ্রাস্ট্রেশন কি কখন আপনার আসে? না, আমরা তো জনগণের উপর নির্ভর করি, কারণ জনসাধারণ যদি গ্রহণ না করে এটা দায় কি? যে মানুষ গ্রহণ করলেই তো পাল্টাবে। আমরা হলো সেটা প্রপাগেট করতে পারি, সেই শক্তি নির্মাণ করার জন্য কাজ করতে পারি, কিন্তু শেষ বিচারে জনগণই হচ্ছে নির্ধারক, জনগণ শিক্ষক। এবং জনগণ নির্ধারণ করছে। খালেকুজ্জামান সাহেব একটা কথা বলে আমি শেষ করবো, একটা একটা খারাপ হয়তো মনে হতে পারে, লাগতে পারে না, পিছনে একটা বিরাট শক্তি লাগে, আপনার পিছনে ওই শক্তি নাই। পিছনে বিরাট শক্তি হয়তো বিদেশি শক্তি অথবা দেশি বিদেশি, যেখানে আপনি যদি আমার সাথে আলাদাভাবে বসেন, বিরাট আমার ইয়েতে বিদেশি দেশি একটা বিরাট শক্তি লাগে, ওনার যে পার্সোনালিটি আছে, ওনার যে নীতিটা ছাড়ুক, একটা বিরাট শক্তি তখন ওনাকে টোপ দিবে। আমি দুই পায়ে চলার লোক, আমি ক্রাচে ভর দিয়ে হাঁটতে রাজি না।
ফলে ঘোড়ারা ক্রাচে হাঁট দিয়ে ভরবে, আমি হাঁটবে, কিন্তু আমি আমার কিন্তু আপনার কাছে মনে হয় না যে আপনি চলছেন না, আপনি এক জায়গায় আছেন? এক জায়গায় না, কোনো জিনিসই এই পৃথিবীতে এক জায়গায় থাকে না। Okay. তবে সেটা হলো যে আপনি সমতলে 10 কিলোমিটার বেগে যদি যান, পাহাড়ে উঠতে গেলে 2 কিলোমিটার বেশি উঠতে পারবেন না। ফলে সেটাও একটা বাস্তবতা। আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ইকবাল সোহাগ চৌধুরী এবং ডক্টর সাজ্জাদ হোসেন। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।